সৃষ্টিকর্তা যদি পরের জন্মে দুনিয়াতে আসার সুযোগ দেয়, আমি অতিথি পাখি হয়ে জন্মানোর আবেদন করব, যেখানে আকাশই হবে আমার একমাত্র ঠিকানা, আর দিগন্ত হবে পথের শেষ সীমানা। না থাকবে নির্দিষ্ট কোনো ঘর, না থাকবে দেয়াল ঘেরা কোনো জীবন, না থাকবে নির্দিষ্ট কোনো মানুষ বা সম্পর্কের ভার। আমি হব সম্পূর্ণ মুক্ত, ঠিক যেমন ভোরের আলো অগোচরে ছড়িয়ে পড়ে পৃথিবীর বুকে। জীবনের কোনো জটিল হিসেব থাকবে না, থাকবে না না পাওয়া কষ্টের জমে থাকা বোঝা। শুধু উড়ে চলার এক অনন্ত স্বাধীনতা থাকবে আমার ডানায় ভর করে। আমি মনের আনন্দে উড়ে বেড়াবো এখানে সেখানে, মন যখন যেথায় যেতে চাইবে যেখানে। কোনো বাধা থাকবে না, কোনো পিছু টান থাকবে না, থাকবে না কোনো টেনশন, থাকবে না ফ্যামিলির দায়, থাকবে না আত্মীয় স্বজনের অদৃশ্য শিকড়। আমি শুধু নিজের মতো করেই বাঁচব, কখনো সবুজ বন পেরিয়ে, কখনো নীল নদীর উপর দিয়ে, কখনো অচেনা শহরের আকাশ ছুঁয়ে। আমি অতিথি পাখি হয়ে ঘুরে দেখব ছাদের বৃন্দাবন, আর প্রতিটা নতুন ভোরের মনে হবে এক নতুন জীবনের শুরু। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি ঢাকা থেকে বলছি। লাকি স্পিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে খুব ভালো আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। তো আজকের ভিডিওটি আমি আমার সকালবেলা কিচেনের রান্নাবাড়া থেকেই শুরু করেছি। সকালবেলা উঠেই আজকের প্রস্তুতিটা একটু ভিন্ন রকম, তাই চেষ্টা করছি ঝটপট করে রান্নার আয়োজনটা শেষ করে নিতে। কারণ আমরা যারা গৃহিণী রয়েছি তাদের প্রতিদিনের কাজ যেটা, সেটা হচ্ছে প্রথমেই রান্নার আয়োজন। সারাদিনে আর কিছু করি বা না করি, রান্না কিন্তু করতেই হবে। তাই আজকে একটু বাইরে যাব, আর কোথায় যাব, কি করব, সব কিছু নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে, তাই সবার কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভিডিওটি একটু আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিওটি দেখা শেষ করে ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি একটু আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার আয়োজন করেই ফেলেছি। আশা করছি এতক্ষণেই আপনারা বুঝে গেছেন আজকে আমি কি রান্না করব। হ্যাঁ, আজকে হচ্ছে ইলিশ পোলাও রান্না করব। তো আজকে প্রথমেই আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়েছিলাম, আর এখন হচ্ছে সেটা একটু ভেজে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমি ইলিশ পোলাও রান্না করার জন্য মশলাগুলো রেডি করে ফেলেছি। যে কোনো মশলা আগে রেডি করে নিয়ে কিন্তু রান্নাটা সহজেই করা যায়। তো যাই হোক, এখন আমি কথা বলতে বলতে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। অনেকদিন পর্যন্ত এই ফ্রাই প্যানটা আসলে আমার ইউজ করা হচ্ছিল না, যে কারণে আজকে যখন প্রথমবার আবার ইউজ করছি, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু একটু লেগে যাচ্ছে। তবে এক্ষেত্রে একটা সমাধান আছে, আমরা যখন রান্না করব কোনো কিছুতে, সেটা যদি একটু বেশি দিন হয়ে যায় যে রান্না করছি না, হঠাৎ করে সেটা কিন্তু ভাজাভাজি করলে লেগে যেতে পারে। তো আমরা যদি একটু তেল দিয়ে প্রথমে সেটাকে বেশি সময় ধরে হিট করে নিই, তাহলে কিন্তু এই সমস্যাটায় ভুগতে হয় না। তো আমার আসলে সেই বিষয়টা মাথায় ছিল না। আমরা আসলে রান্না করতে গেলে অনেক সময় অনেক কিছু কিন্তু স্কিপ করে যায় বা আমাদের মনে থাকে না। আর জানা থাকলেও সব কিছু যে আমরা সবসময় ইউজ করি তেমনটাও না। তো যাই হোক, একটু কষ্ট করার পরে উঠে গেছে, যেহেতু ফ্রাই প্যান তাই বেশি সময় কিন্তু লেগে থাকে না। আমি মাছগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি। খুব বেশি কিন্তু ইলিশ মাছ ভাজি করলে সেটা টেস্টটাও নষ্ট হয়ে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে না। তো আমি আজকে ইলিশ পোলাওর সাথে কিছু ডিমও অ্যাড করে দিব। তো যে কারণে আমি ডিমগুলোকেও সেমভাবে ভেজে নিচ্ছি একটু হালকা করে। আচ্ছা, রান্না করতে করতে আমার প্রিয় কিছু আপুদের কথা না বললেই নয়।
আমি প্রায় দীর্ঘ ১.৫ মাস পরে ভিডিও শেয়ার করেছি। সত্যি কথা বলতে বিশ্বাস করবে কিনা জানি না, আমি যখন ভয়েস ওভার করছি তখনও আমি কিন্তু তোমাদের একটা কমেন্টও পড়িনি। কেন পড়িনি জানো? কারণ আমি ১.৫ মাস পরে ভিডিও শেয়ার করেছি। ভেবেছিলাম হয়তোবা ১-১৫০ ভিউজ আসতে পারে বা আমার আপুরা হয়তোবা আমাকে ভুলেই গেছে। কিন্তু না, আমার অনেক আপুরাই আমাকে এখনও ভোলেনি। আসলে আমার জীবনের প্রাপ্তি এখানেই। আর এই যে ইউটিউবে কাজ করছি, কাজ করার থেকে আমি কি পেয়েছি বা ইউটিউব আমাকে কি দিয়েছে সেটা আমার কাছে আসলে বড় কোনো বিষয়ই না। যেখানে আমার এত সুন্দর সুন্দর কিউট কিউট এতগুলো বোন পেয়েছি যারা আমাকে সত্যি মনে রেখেছে। একজন আপু তো লিখেছেন, সে আমাকে আজকে সন্ধ্যায় স্মরণ করছিল যে লাকি আপুর ভিডিও কেন পাচ্ছি না। সত্যি এই ভালোবাসা হয়তোবা শত কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না। আমি আমার সকল আপুদেরকে একদম মনের ভেতর থেকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তোমরা আমাকে ভুলে যাওনি। আসলে জীবনে আপন মানুষরাই না অনেক সময় ভুলে যায়। কিন্তু দেখবা যাদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক থাকে না, যাদের সাথে আমরা চিনি না, জানি না, তোমরা কিন্তু কেউ আমাকে দেখোনি বা আমিও তোমাদেরকে দেখিনি। অথচ তোমাদের ভালোবাসা দূর থেকে এটাই আমার কাছে অনেক প্রাপ্তি। হয়তোবা ইউটিউব প্ল্যাটফর্মে না আসলে এতটুকু পেতাম না। আমি সত্যি কিছুক্ষণ আগে যখন আমার চ্যানেলে ঢুকলাম, যখন দেখলাম যে তোমাদের এত এত কমেন্ট, আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। না, যে আমার কিছু সংখ্যক আপু এখনও আমাকে মনে রেখেছে বা আমার কথা মনে আছে তাদের। তো আপু, তোমাদেরকে সত্যি মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো তোমরা সবাই আমার ছাদ বাগান দেখে অনেক বেশি খুশি হয়েছো বা ভালো লেগেছে। তারপর আমার গাছের এত সুন্দর ফল দেখে। তো মাশাআল্লাহ আমার গাছে কিন্তু এখন আরও অনেক ফল হয়েছে। ইনশাআল্লাহ আমার চ্যানেলের সঙ্গে থাকলে বা ভিডিও দেখলে নিশ্চয়ই আস্তে আস্তে দেখতে পাবে। তোমাদের হয়তোবা আমি সরাসরি এসে দেখাতে পারবো না। যদি তোমরা আসো তাহলে ইনশাআল্লাহ দেখতে পারবে। আর তা না হলে দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করতে হবে সবসময়। একজন আপু জানতে চেয়েছে, আপু তুমি গাছে কি দাও অবশ্যই জানাবে। আপু সত্যি কথা বলতে নিশ্চয়ই জানো যে আমি খুবই অসুস্থ, যে কারণে ভিডিও শেয়ার করতে পারছি না। আর সে অবস্থায় গাছের পরিচর্যা কিন্তু খুব একটা করা হয় না। তবে হ্যাঁ, আমরা যারা ছাদ বাগান করি তাদের আর কিছু করতে হোক বা না হোক, গাছে নিয়মিত পানি দিতে হবে আর কিছুটা যত্ন তো অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে আমি সবসময় আমার ছাদ বাগানে জৈব সারটা দেওয়ার চেষ্টা করি। আর সেক্ষেত্রে আমি ভার্মি কম্পোস্টটা বেশি ইউজ করি। অনেক আপুরা আমাদের যে ওয়েস্ট করা যে খাবারগুলো আছে বা পেঁয়াজের খোসা, আলুর খোসা, মানে সবজির যে ওয়েস্টগুলো আছে নিত্যদিন আমরা যেটা ব্যবহার করি সেগুলো ইউজ করে। আমিও সেটা যে করি না সেটা ঠিক না। তবে যেটা ভিজিয়ে করে, মানে ভিজিয়ে এটা একটা লিকুইড আর কি হরলিক্সের মতো তৈরি করা হয়, আমি সেটা করতে পারি না। আর আমি আসলে ওই জিনিসগুলো কখনো নিতেও পারি না, কেন জানি না আমার সাথে আর কি ওটা যায় না। আমার একটু অ্যালার্জির সমস্যা আছে। তারপর হচ্ছে যে কোনো জিনিস বুঝতেই পারো সবাই তো আসলে একরকম না। তো আমি এই জন্য খোসাগুলো কিন্তু সরাসরি মাটিতে দিয়ে দিই, চেষ্টা করি একটু শুকিয়ে নিয়ে তারপর মাটিতে দিয়ে দিতে। তো এভাবে তোমরা দিতে পারো সপ্তাহে একবার করে, অথবা 10 দিন 15 দিন পর একবার করে অল্প কিছু সবজির খোসা বা পাকা কলার খোসা এগুলো ব্যবহার করবে। আর তা না হলে যদি একদম শর্টকাটে করতে চাও তাহলে অবশ্যই ভার্মি কম্পোস্টটা ব্যবহার করবে। সেক্ষেত্রে হয় কি, আমাদের গাছ লাগানোর যে একটু খরচটা সেটা একটু বেড়ে যায়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমি গাছে কি ব্যবহার করি। আর রাসায়নিক সারের কথা যদি বলো যে আমি ব্যবহার করি কিনা, অবশ্যই আমি কিছু ব্যবহার করি, একেবারে যে ব্যবহার করি না বিষয়টা তেমনও না। মাঝে মাঝে প্রয়োজন হলে সেটাও করি। আর হ্যাঁ, যেটা করতে হবে মাস্ট বি, সেটা হচ্ছে তোমার গাছের যত্ন নিতে হলে গাছে কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে, মানে পোকামাকড় থেকে রক্ষা করতে হবে গাছকে, যদি ঠিকঠাক ফুল ফল পেতে চাও। আমার কিন্তু অনেক ফল এসেছিল, যেটা তোমরা দেখেছো আগে পরে যে গাছটায় কমলা ধরেছিল, সেই গাছটা কিন্তু এবার কোনো কমলার ফলন আমি ধরে রাখতে পারিনি, ওই যে অসুস্থ ছিলাম যে কারণে ঠিকঠাক যত্ন হয়নি। তো এবার যত ফুল ফুটেছে সেটা কিন্তু ঝরে গেছে। অন্য গাছে যদিও কিছুটা আছে, ইনশাল্লাহ সামনে ভিডিও দেখলে অবশ্যই দেখতে পারবে। তো একটু অবহেলা করলে গাছ কিন্তু ঝিমিয়ে পড়ে, বা টবের গাছ একবার ঝিমিয়ে পড়লে সেই গাছের ফুল ঝরে যাবে, ফল ঝরে যাবে। তাই সব সময় লক্ষ্য রাখতে হবে গাছ যেন কখনো ঝিমিয়ে না যায়। যত কষ্টই হোক গাছে কিন্তু ঠিকঠাক পানিটা অবশ্যই দিতে হবে। আর পানি কিন্তু খুব বেশিও যদি হয়ে যায় তাহলে কিন্তু গাছ মরে যাবে। আমার কিন্তু বাগানে কয়েকটা গাছ মরে গিয়েছে, ওই যে বললাম একটু অযত্ন হয়েছে সে কারণে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি রান্নার পর্বটা শেষ করে ফেলেছি। আর আজকে কিন্তু রেসিপি আকারে আমি কিছুই বলে দিইনি, কারণ আমি এর আগেও ইলিশ পোলাওয়ের রেসিপি শেয়ার করেছিলাম। তো রান্নার পর্ব শেষ করে চলে গিয়েছিলাম একটু বাহিরে।
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাকি মেলা বসেছে। তো এর আগে আমি একদিন দেখেছিলাম মেট্রো রেলের উপর থেকে। তো আজকে ভাবলাম বাসায় যেহেতু গেস্ট আছে, মানে আমার ভাইয়া এসেছে দেশের বাহির থেকে, যদিও সেই সব বিষয় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি তো দীর্ঘ 1.5 মাস পর্যন্ত তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি অসুস্থতার কারণে, যে কারণে সেই সব বিষয়গুলো কিন্তু একদমই মিস হয়ে গেছে। তো আজকে চলে এলাম একটু এই যে বাণিজ্য মেলা বলে ভুল হবে, এটা হচ্ছে বৈশাখী মেলা। তো বৈশাখী মেলায় ভাবলাম কি বসেছে দেখি কি কেনা যায়। আরেকটা বিষয় সবাইকে জানিয়ে রাখছি, আমি কিন্তু খুব শীঘ্রই মিনি কিচেন ওপেন করছি। চেষ্টা করব তোমাদের এখানেও মাঝে মাঝে কিছু ভিডিও শেয়ার করার জন্য। জানি না হঠাৎ করে ইচ্ছে হয়েছে, অনেক আপুরা দেখি মিনি কিচেনে নিয়ে কাজ করছে, তো আমার কাছে ভীষণ বিষয়টা ভালো লেগেছে। তো অলরেডি আমি ফেসবুকে একটা পেজ খুলেছি, তোমরা চাইলে সেটা ভিজিট করতে পারো, যদিও আমি এখন পর্যন্ত সেখানে একটা ভিডিও শেয়ার করেছি। তো চেষ্টা করব সেখানেও কাজ করার জন্য। জানি না হঠাৎ করে ইচ্ছে হয়েছে বা শখের বশে বলতে পারো। আর ছোট ছোট জিনিসগুলো আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে, তাই চেষ্টা করছি সেগুলো একটু একটু করে কালেক্ট করার জন্য। তো আজকে আমি মেলা থেকে বেশ কিছু জিনিস নিব, মানে যদি পেয়ে যাই। এই চিন্তাধারা থেকে আসলে আমার এখানে আসা, যেমন মিনি কিচেনের জন্য ইদানিং যা কিছুই কিনছি সেটাই আমার চোখ যায় মিনি কিচেনের বা মিনি ছোট্ট সাইজের কি পাওয়া যায়। তো যাই হোক, অনেক অনলাইন পেজ থেকেও আমি নিয়েছি, অনেক আপুদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়েছি। চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী পর্বে তোমাদের সঙ্গে আমার ছোট্ট মিনি কিচেনের ছোট্ট করে যে সেটআপটা আমি এখন করেছি সেটা শেয়ার করে দেওয়ার জন্য। সারাদিন তো বড় কিচেনের রান্না বাড়া তো আছেই, এখন আবার নতুন করে অ্যাড করেছি মিনি কিচেন, বলতে পারো একদম শৈশবে ফিরে যাওয়ার জন্য। জানি হয়তোবা অনেকের কাছে ভালো লাগবে না, আর যাদের কাছে ভালো লাগবে, যারা আমার মতো মানে চিন্তাধারা করবে, তাদের কাছে হয়তোবা ভালো লাগবে নিজেকে সময় দেওয়ার জন্য বা নিজেকে একটু ভালো রাখার জন্য। কারণ সারাদিন তো বাসায় বসে থাকি, যদি নিজেকে কখনো ছোটোবেলায় ফিরিয়ে নেওয়া যায় তাহলে দোষের কি বলো। তো যাই হোক, এখানে কিন্তু নাচ গানের আনন্দ অনুষ্ঠান হচ্ছিল, তো ভীষণ ভালোই লাগছিল। এখানে আবার একটু সময় দাঁড়িয়েছিলাম। তো আমরা যখন এখানে প্রবেশ করেছি মানে মেলার মাঠে, তখন কিন্তু মানুষ একটু মোটামুটি ছিল, আর এখন কিন্তু আস্তে আস্তে মানুষের ভিড় উঠে যাচ্ছে, আর এটা একদম প্রায় শেষ বিকেলের দিকে হয়ে আসছে। তো আমরাও এখানে মেলার মাঠে ঘোরাঘুরি করছিলাম, দেখি বাচ্চারাও ছিল সাথে, কি কেনাকাটা করা যায় বা কি খাওয়া যায়। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে কেনাকাটার মতো তেমন কিছুই ছিল না। আর খাওয়া দাওয়ার স্টল সেটা না হয় নাই বা বললাম, সবাই আমার মনে হয় অবগত আছেন। তো যাই হোক, সব থেকে ভালো লেগেছে যে আমরা আমাদের বাংলার ঐতিহ্য বেশ কিছু জিনিস দেখতে পেয়েছি, এটাই আসলে অনেক কিছু। আর সব থেকে বড় কথা হয়েছে আমাদের এই যান্ত্রিক জীবনের কিছুটা সময় আমাদের নিজেদের মতো কাটাতে পেরেছি, এইটুকু আর কি। আর এই যে দেখেন, সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অনেক বছর পরে আমি পালকি দেখলাম, আর এখানে দেখলাম একটা আপু বসে বসে ছবি তুলছিল, কেউ ভিডিও করছিল, ভালোই লাগছিল। তো সব মিলিয়ে মোটামুটি আমাদের দিনটা আজকে একটু ভালোই কেটেছে। যদিও শারীরিক অসুস্থতার কারণে আমি কিন্তু ম্যাক্সিমাম সময় একটু বসেই ছিলাম, কারণ আমার হাঁটাহাঁটি করাটাও খুব একটা ঠিক না, ডক্টর নিষেধ করেছে। তাছাড়া নিজের শারীরিক অসুস্থতার কারণে ঠিক একটা হাঁটতেও পারি না। তো যাই হোক, যেহেতু বাসায় গেস্ট আছে তাদেরকে নিয়ে আসলে ঘুরতে আসার উদ্দেশ্য। আমি যতই অসুস্থ থাকি না কেন, তারা যেহেতু এসেছে তাদেরকে একটু তো সময় দিতে হয়, এটা তো সবাই বোঝেন, সে কারণেই আসলে আসা। তো এই যে দেখেন, ঘুরতে ঘুরতে দেখলাম এখানে হঠাৎ করে একটা লম্বা টাইপের মানুষ, তো দেখলাম সবাই ভিড় করছে, তো আমিও গেলাম যে একটু শ্যুট নেই। তো কিছু সময় আপনাদেরকেও মেলার শব্দটা উপভোগ করালাম, তো এরকমই ছিল। যাই হোক, মোটামুটি ভালোই লেগেছে। এরপর মেলার মধ্যে একটা স্টলের মতো করেছিল। যাই হোক, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি হয়েছে, তবে খুব একটা আহামরি তেমন কিছু ছিল না। তবে যা কিছু ছিল তার মধ্যেও আমি 2-3টা জিনিস কিনেছি। তো কি কিনেছি সেটা আর আসলে এখানে বসে আমি শ্যুট করতে পারিনি, ইনশাআল্লাহ বাসায় গিয়ে আবার দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, ঘুরতে ঘুরতে অনেকটাই বেলা হয়ে গেছে, আমারও খুব ক্লান্ত লাগছিল, বললাম যে এবার বাসায় চলো, সন্ধ্যা হয়ে গেছে। আর যেহেতু আমার ছেলের সামনে এক্সাম রয়েছে, ও আসলে কোথাও বের হয় না, ও পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। তো আপনারা সবাই ওর জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আগামী 21 তারিখ থেকে ওর এসএসসি পরীক্ষা শুরু। তো আশা করব আপনারা সবাই ওর জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, আমার ছেলেটা যেন ঠিকঠাকভাবে পরীক্ষা দিতে পারে।
তো যাই হোক, ওর জন্য খুব টেনশন হচ্ছিল, তাই তাড়াতাড়ি করেই সন্ধ্যার মধ্যে বাসায় চলে এসেছি। তো চলেন এখন দেখিয়ে দিচ্ছি আমি কি নিয়েছিলাম মেলা থেকে। প্রথমে তো দেখিয়েছি যে ছোট্ট একটা মিনি বালতি। বালতিটা কিন্তু একদমই নর্মাল, তবে এটার উপরে একটু ড্রয়িং করা ছিল, যে কারণে এটার দামটা একটু বেশি নিয়েছে। তবে খুব একটা বেশি নেয়নি, তবে তুলনামূলক বেশি, 85 টাকা নিয়েছিল। আর এই যে দেখেন, আমার অনেক দিনের শখ ছিল আমি একটা পিতলের ছোট্ট কলস নিব। যদিও আমি অনলাইনে এক আপুর কাছে একটা কলস অর্ডার করেছি, আপু এখন পর্যন্ত আমাকে সে অর্ডারটা কনফার্ম করেনি, বলেছে তার হাতে আসলে তারপর হচ্ছে সে আমাকে জানাবে। তো যাই হোক, আজকে মেলায় গিয়ে এই কলসটা পেয়েছি, আর এই কলসের সাথে একটা ঢাকনাও আছে। এতটা কিউট, আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা জানি না। তো এগুলো কিন্তু আমি আমার মিনি কিচেনের জন্য কিনেছি। আর এই যে একটা হেরিকেনও কিনেছি। হেরিকেনের কথা কার কার মনে আছে বলেন তো? সেই পুরোনো দিনের স্মৃতি, তাই না? একটা সময় কিন্তু আমরা হেরিকেন জ্বালিয়েও লেখাপড়া করেছি। সব এলাকাতে কিন্তু প্রথমেই বিদ্যুৎ ছিল না, বিশেষ করে পল্লী এলাকাতে। আর এই যে এরপর হচ্ছে আমার মেয়ে একটা টু পিস নিয়েছে। এটা হচ্ছে একটা পাকিস্তানি পেভিলিয়ন ছিল, সেখান থেকে নিয়েছে। তো এটা কিন্তু ভালোই ছিল মোটামুটি, তো ওর ভালো লেগেছে। তো ভাবলাম ঠিক আছে, ওর জন্য নিয়ে নিই। আর এই টু পিসটা নিয়েছিল 2000 টাকা। আর ও হ্যাঁ, পিতলের যে কলসটা সেটা কিন্তু দাম বলে দেইনি। এটার দামটা কিন্তু মোটামুটি অনেকটাই কম নিয়েছে। মানে অন্যান্য পেজে যেরকম দাম চাচ্ছে সেই হিসাবে একদমই পানির দামে কিনেছি। আমার সেটা বলতেই হবে। আর সেজন্যই কিন্তু কোনো কিছু চোখ বন্ধ করেই আমি নিয়ে নিয়েছি। পিতলের কলসটা ঢাকনা সহ মাত্র 450 টাকায় নিয়েছিলাম। আর এই যে একটা ফ্রাই প্যান দেখতে পাচ্ছেন, এটা তবে মেলা থেকে নিইনি। এটা আমি গত পরশুদিন বাইরে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য, তখন নিয়েছি। যদিও গিয়েছিলাম আমার ভাইয়া, ওরা শপিং করেছে ওদের সাথে। তো ভাবলাম একটু দেখিয়ে দিই, কারণ আমার আপুরা কোনো কেনাকাটার জিনিস দেখতে অনেক বেশি পছন্দ করে, সেই কারণে দেখাচ্ছি। এটা কিন্তু কাস্ট আয়রনের, এত হেভি আর এতটা কিউট। মানে দেখা গেছে না, অল্প, আমরা তো মানুষ অল্প, সামান্য কিছু ভুনা করে রান্না করতে বা হালকা কিছু ভাজি বা আপনি সার্ভ করার জন্য কিন্তু এটা অনেক পারফেক্ট একটা কড়াই। তো যাই হোক, এই ফ্রাই প্যানটা আমি কিনেছিলাম 2300 টাকা দিয়ে। আর এই যে দেখেন, সব থেকে কিউট জিনিস সেটা হচ্ছে আমার এই যে শিলপাটা। কেমন হচ্ছে বলেন তো? এটাও নিয়েছি, আর এটাও কিন্তু অনলাইন থেকে নিয়েছি, কিন্তু অরিজিনাল শিলপাটা পাথরের। তো যাই হোক, সব কিছু তো দেখিয়ে দিয়েছি। আশা করছি আমার আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর আমার মিনি কিচেনের জন্য আপনাদের সবাইকে কিন্তু দাওয়াত রইল। আর হ্যাঁ, আমার মিনি কিচেনের নাম হচ্ছে ফেসবুক পেজে ছোট্ট হাড়ির গল্প, আপনারা চাইলে সার্চ করে দেখে আসতে পারেন। এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল 3 অক্ষরের নাম তার জলে বাস করে, প্রথম অক্ষর বাদ দিলে খেতে মিষ্টি লাগে। ধাঁধার সঠিক উত্তর ছিল মাগুর আর গুড়। যেহেতু আপনারা সঠিক উত্তর কেউ দিতে পারেনি, তাই আজকের পর্বে কারো নাম নিতে পারছি না। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের পর্বের ধাঁধা হচ্ছে, এমন কোন তাল গাছে ধরে না কিন্তু মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখা যায়। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।